আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজ সারাদিন। আজ সারাদিন ব্যস্ত ছিল প্রত্যেকটি সংবাদ মাধ্যম। যে খবরের দিকে তাদের নজর ছিল সে হলো অযোধ্যার রাম মন্দিরে রামলালাকে প্রতিস্থাপন করা, তাকে প্রাণ প্রতিষ্ঠা করা এবং এই গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে সকাল থেকেই পাখির চোখ ছিল সবকটি সংবাদ মাধ্যমে এই অনুষ্ঠানের দিকে। মানুষেরও কিন্তু নজর ছিল টিভির পর্দায় এই অনুষ্ঠানের দিকে। প্রথমত রামলালার যে মূর্তি, সেই মূর্তি কেমন হলো, সেই মূর্তির রূপ কেমন, সেটা যদিও কিছুদিন আগে একটি রামলালার মূর্তি প্রকাশ পায়, সেই প্রকাশ পাওয়ার কারণে অনেকেই ভাবেন যে এটাই বোধহয় রামলালার মূর্তি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে না, সেটি রামলালার মূর্তি নয়। মূলত রামলালার মূর্তি, আসল মূর্তিটি এখনও অপ্রকাশিত রয়েছে। আজকেই সেই মূর্তির উন্মোচন হয় এবং আমরা বা গোটা দেশ তথা গোটা বিশ্ববাসী রামলালার মূর্তি দেখতে পাও। অপরূপ সুন্দর সেই মূর্তি এবং তাকে গয়নাগাটি দিয়ে সাজানোর পর এক নতুন রূপ প্রদান করেছে। তার তীর সোনার, হিরে মণি মুক্ত সোনার দিয়ে খচিত এই মূর্তি কাল থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে প্রত্যেক সাধারণ মানুষ রামলালা দর্শন করতে পারবে। আজ এই অনুষ্ঠানকে এক প্রকার ভারতবর্ষের বা নবভারতের এক নতুন দিগন্তের কথা বলা হচ্ছে, সনাতনের জয়ের কথা বলা হচ্ছে। কি বিষয়, কি ছিল সারাদিন ধরে, সেই জায়গার দিকে আমরা একটু নজর রাখবো, দেখব আমাদের প্রতিবেদনটি। কথা রাখলেন মোদি। অযোধ্যায় উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। প্রধানমন্ত্রীর হাতে প্রাণ সঞ্চারিত হলো রামলালার। বহু প্রতীক্ষিত রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ও শ্রীরামচন্দ্রের আগমনকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে বঙ্গবাসীর। আর সেই দিনই কলকাতার রাজপথে সংহতি মিছিলে হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3টের আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আরতি করে যাত্রা শুরু করলেন তিনি। তার সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মের প্রধানরা। মিছিল করে তারা পৌঁছে যান গড়চায়। সেখানে স্কুটিতে ওঠেন মমতা। সেই স্কুটি তাকে পৌঁছে দেয় গুরুদ্বারের সামনে। মুখ্যমন্ত্রীর স্কুটিতে ওঠার মুহূর্তে অল্প বিপত্তিও ঘটে, যার জেরে তার নিরাপত্তারক্ষীরা মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে পরিস্থিতির সামাল দেন। নিরাপত্তারক্ষীরা মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিচ্ছেন এ ছবি বঙ্গে বিরল হলেও মুখ্যমন্ত্রীর পায়ের স্বাস্থ্যের কথা ভেবেই হয়তো নিজেদের কর্তব্য করেছেন নিরাপত্তারক্ষীরা। সে নিয়ে নিন্দুকেরা দৃষ্টিপাত না করলেও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মুখ্যমন্ত্রী সংহতি বা সম্প্রীতি যাত্রা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। তাহলে কি বাংলায়
সম্প্রীতির অভাব বোধ করছেন খোদ মুখ্যমন্ত্রী? সেই কথাই যদি হয়ে থাকে তাহলে প্রশাসনিক বার্তা কই? যদিও কর্মসূচি ঘোষণার দিনে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন দলের ব্যানারেই হবে সংহতি যাত্রা। আর এখানেই প্রশ্ন উঠছে, সামনেই লোকসভা নির্বাচন, তাই কি আমন্ত্রণ পাওয়ার পরেও অযোধ্যায় না গিয়ে সংহতি মিছিল করে সেই সম্প্রদায়কে কৌশলী বার্তা দিতেই এই কর্মসূচি মমতার? 2019 সালে এক সম্প্রদায়ের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে আলোড়ন সৃষ্টি হয়েছিল। নিন্দুকেরা না কুচিয়ে নিন্দেবন্দও কম করেননি। আর আজ রামলালার বন্দনায় যেখানে মাতোয়ারা দেশবাসী, তখন কি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই রাজপথে তৃণমূল সুপ্রিমো? কারণ মমতার জয় শ্রীরাম স্লোগানের প্রতি বিরূপ মনোভাব বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। জেলা সফরের সময় তাকে উদ্দেশ্য করে সাধারণ মানুষের জয় শ্রীরাম স্লোগানে তেলে বেগুনে জ্বলে ওঠেন মুখ্যমন্ত্রী। অর্জুন সিং বিজেপিতে থাকাকালীন ভাটপাড়াতে গিয়েও এই স্লোগানের সম্মুখীন হতে হয় মমতাকে। তখন গাড়ি থেকে নেমে হুমকি দিতেও দেখা গিয়েছে তাকে। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, বেটা বিজেপির বাচ্চা, ডাকাত, ক্রিমিনাল সবকটাকে তাড়িয়ে ছাড়বো। সোমবারও কার্যত সেই লাইনেই হাঁটলেন মমতা। সংহতি মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক কালই বলেছে, এত মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে সম্মান জানাতে পারবো না। এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না। বিশেষ কোনো সম্প্রদায়কে আমি তোমাদেরই লোক বার্তা দিতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনকে হাতিয়ার করে এই কর্মসূচির পথে হাঁটলেন মমতা। প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। তবে গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বাংলার দিকে দিকে যে অশান্তির ঘটনার সাক্ষী থেকেছে বাংলা, সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বাংলার জন্য সম্প্রীতি যাত্রার প্রয়োজনীয়তা ছিল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। রামে মেতেছেন দেশবাসী। 2024 সাল 22শে জানুয়ারি এই দিনটি দেশবাসীর কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালা। 496 বছরের বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাম মন্দিরকে কেন্দ্র করে সেজে উঠল অযোধ্যা। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। বিষয়টির জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। অবশেষে সুপ্রিম কোর্টে মামলা, পাল্টা মামলা, এই সব ধাপ পার করে অযোধ্যায় তৈরি হলো রাম মন্দির। গোটা দেশে সেই বিতর্কের অবসান ঘটল রাম মন্দির স্থাপনের মাধ্যমে। তৈরি হলো ইতিহাস। সেই ইতিহাসের দিকে তাকালে ফিরে যেতে হয় প্রায় 496 বছর আগে। 1528 সাল, যখন অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করালেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। বাবরি মসজিদ ছিল অযোধ্যায় রাম জন্মভূমিতে তৈরি হওয়া বিতর্কের মূল কারণ। সাল তখন 1885। সেই সময় ভারতে ব্রিটিশ রাজ সুপ্রতিষ্ঠিত। তখন ফৈজাবাদের জেলা আদালতের দ্বারস্থ হয়ে রামলালার মূর্তি স্থাপনের আবেদন জানিয়েছিলেন মহন্ত রঘুবীর দাস। যদিও সেই আর্জি খারিজ করে দিয়েছিল ব্রিটিশ আদালত। এভাবেই কাটলো অনেকগুলো বছর। তবে ভিতরে বিতর্ক দানা বেঁধেছিল, জানতেন সকলেই। এরপর সাল যখন 1949, ভারত স্বাধীন হওয়ার 2 বছর পর বিতর্কিত বাবরি মসজিদের কাঠামোর মূল গম্বুজের নিচে স্থাপিত হলো রামলালার মূর্তি। সেই সময় বহু ভক্ত রামের পুজোর জন্য সেখানে এসে ভিড় জমাতেন। তবে অযোধ্যার সেই স্থানে মন্দির এবং পুজো নিয়ে বিতর্ক থামেনি।
1950 সালে আদালতে মামলা করে রামলালার পুজোর অনুমতি চাইলেন গোপাল সিমলা এবং মহন্ত রামচন্দ্র দাস। অপরদিকে 1959 সালে বিতর্কিত জমির মালিকানা দাবি করে মামলা করল নির্মোহী আখড়া। 1981 সালে বিতর্কিত জমির মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ হল উত্তরপ্রদেশ সেন্ট্রাল সুন্নি ওয়াকফ বোর্ড। এভাবেই চলল 1986 সাল অবধি। 1986 সালের 1 ফেব্রুয়ারি বিতর্কিত কাঠামোর ওই দরজা হিন্দুদের পুজোর জন্য খুলে দিতে বলে ফৈজাবাদের আদালত। তবে আচমকাই 1528 সালে তৈরি হওয়া ওই বিতর্কিত সৌধটি ধ্বংস হয়। স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত তারিখগুলির মধ্যেই অন্যতম তারিখ হিসেবে উঠে আসে 1992 সালের 6 ডিসেম্বর, যেদিন উন্মত্ত জনতার হামলায় ওই বিতর্কিত সৌধটি ভেঙে পড়ে। এরপর থেকেই রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কের মোড় ঘুরতে থাকে। 1993 সালের 3রা এপ্রিল অযোধ্যার বিতর্কিত জমির দখল আসে কেন্দ্রীয় সরকারের হাতে। 30 সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় রায়দান করে বিতর্কিত জমি 3 ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালা বিরাজমানের মধ্যে। তবে এলাহাবাদ হাইকোর্টের সেই রায়তেও 2011 সালের 9 মে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তখনও অযোধ্যার রাম জন্মভূমি অপেক্ষা করছে 5 শতাব্দী ধরে রামের জন্মভূমিতে রামের প্রাণ প্রতিষ্ঠার। কিন্তু আইনি লড়াই থামতেই চায় না। 2017 সালে এই মামলার শুনানির জন্য 3 বিচারপতির বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড জানালো অযোধ্যায় মন্দির বানালে তাদের আপত্তি নেই, পরিবর্তে লখনৌতে মসজিদ বানিয়ে দেওয়া হোক। এরপর 2018 সালের 29 অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে আবার নতুন করে 3 বিচারপতির বেঞ্চ গঠিত হলে তার নেতৃত্বে 2019 সালে তৈরি হয় 5 বিচারপতির বেঞ্চ। ওই বছরের 18 সেপ্টেম্বর 1 মাসের মধ্যে মামলা শেষ করার সময় বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। অবশেষে বছরের পর বছর চলতে থাকা মামলা শেষ করে সুপ্রিম কোর্ট রায় দেয় অযোধ্যায় বিতর্কিত জমিতে হিন্দুদের মন্দির তৈরি হবে। বিকল্প হিসেবে 5 একর জমি দেওয়া হবে মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে। তারপর 2020 সালের 5ই আগস্ট ভূমি পুজো করে অযোধ্যার রাম মন্দিরে ভিত্তিপ্রস্তর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 500 বছরের আইনি জট কাটিয়ে অবশেষে আদালতের রায় মাফিক তৈরি হলো দেশের মুকুটে নতুন পালক, তৈরি হলো দেশবাসীর স্বপ্নের রাম মন্দির। সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছিলেন সমগ্র দেশবাসী। অবশেষে 22 জানুয়ারি এলো সেই মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালা। সারা দেশ 10 মজল রাম জন্মভূমিতে রাম ফেরার আবেগে। ক্যালকাটা নিউজ। ব্যাক টু ব্যাক আমরা দুটো ছবি দেখলাম, দুটো কাহিনী শুনলাম। একটি রামলালার মূর্তি স্থাপন এবং তার আগেরটি অবশ্যই একদিকে যখন এই রামলালার মূর্তি স্থাপন হয়ে গেছে, গোটা দেশ সেই উন্মাদনার মধ্যে রয়েছে, তখন এই বাংলায় চলছে এক অদ্ভুত সংহতি যাত্রা। এবার পারস্পরিক এই দুটো অনুষ্ঠান গিয়ে কেন্দ্র করে রাজনীতিকে কখনোই কোনোভাবেই দূরে সরিয়ে রাখা গেল না। তার কারণ দুপাশেই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। একদিকে যখন রামলালার মূর্তি আবরণ উন্মোচন, তার প্রাণ প্রতিষ্ঠায় সব কিছুকে কেন্দ্র করে যেখানে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, অন্যদিকে এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি ছিলেন এই সংহতি যাত্রার একেবারে পুরোভাগে। কারা কি বললেন আমরা যদি সেটার দিকে একটু নজর দিই তাহলে দেখব যে প্রধানমন্ত্রী বলছেন যে এই রাম কোনো ধর্মের নায়ক তিনি নন, তিনি ভারতবর্ষের রাজা ছিলেন এবং ভারতবর্ষের প্রত্যেকটি জাতি উপজাতি ধর্মের মানুষের তিনি মঙ্গলময়ী কর্তা। তিনি বলছেন আগুন নন, শক্তির আরাধনার প্রেক্ষিতেই আজকের এই অকাল দীপাবলি। আর উল্টো দিকে আমরা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা তথা রাজ্যের শাসক দলের প্রধান অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখে তিনি আদ্যপান্ত একেবারে রাজনীতির আঙিনায় দাঁড়িয়েই তিনি বলছেন
যে আগুন নিয়ে খেলা সহজ, আগুন নেভানো সহজ নয়। তিনি বলছেন ভোট এলেই ধর্মের সুরসুরি দেওয়া হয়, তিনি বলছেন বিভেদের রাজনীতির করা হচ্ছে, তিনি বলছেন ধর্মের রাজনীতির কথা করা হচ্ছে। এমনকি তিনি এটাও বলেছেন যে সংবাদ মাধ্যম দেখবেন না, বিশেষ করে বাংলার সংবাদ মাধ্যম দেখবেন না, সেটা নাকি আপনাদেরকে বিভ্রান্ত করবে, আপনাদের টেনশন বাড়িয়ে দেবে। আপনারা সবাই সব কিছুটা শুনেছেন। এবার আপনাদের এই দিনভর যে উপলব্ধি, এই উপলব্ধির কথা আমরা আপনাদের কাছ থেকে জানবো টেলিফোনের মাধ্যম দিয়ে, যে আপনারা কিভাবে আজকের এই ঘটনা কার্যক্রমকে ব্যাখ্যা করছেন, কিভাবে আজকের এই দীর্ঘ রামের যে পথ চলা, যার ইতিহাসের কিছুটা তথ্য আমরা আমাদের প্রতিবেদনের মধ্যে থেকে পেলাম। তো সেই তথ্য বা তারপরের এই যে রাম প্রতিষ্ঠা এবং আগামী দিনে এ কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে অযোধ্যা ইটসেলফ মন্দির নগরী ছিল। এই রাম মন্দির সেখানে প্রতিস্থাপিত হওয়ার কারণে এই অযোধ্যার পর্যটন যে চাহিদা, সেই চাহিদা কয়েকশো গুণ বেড়ে গেল এবং একেবারে তৎক্ষণাৎ অযোধ্যায় একটি বিমানবন্দর তৈরি করে দেওয়া, অযোধ্যার রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা এবং সেগুলোকে পরিমার্জিত করে তোলা, যা অযোধ্যার এই রাম মন্দির দর্শনে যারা দর্শনার্থী ভক্তেরা ইতিমধ্যে গিয়ে ভিড় করে রয়েছেন, আগামীকাল থেকে তারা মন্দিরে ঢুকবেন, সংবাদ মাধ্যম মন্দিরে ঢুকবে, উপচে পড়বে মানুষের ভিড়। সেই ভিড় ক্রমান্বয়ে থাকবে, সারা বছর ধরে থাকবে এবং বাঙালির পায়ে সর্ষে বলা হয় যে সুযোগ পেলেই বাঙালি ছুটে যায়। এরপরে বাঙালির তালিকায় আরও একটি ডেস্টিনেশন, পর্যটনের ডেস্টিনেশন যুক্ত হয়ে গেল, সেটাই হচ্ছে অযোধ্যার রাম মন্দির। তো খুব স্বাভাবিকভাবেই পর্যটন কেন্দ্র হিসেবে, ধর্মীয় কেন্দ্র হিসেবে একদিকে যেমন অযোধ্যার গুরুত্ব বাড়ল, ফলে অযোধ্যার অর্থনীতি অনেকটাই তার দ্বারা ত্বরান্বিত হবে, প্রভাবিত হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ এই প্রশ্নটি কিন্তু এখনো পর্যন্ত তোলেনি, এটা আজ সারাদিন থেকেই আমরা তুলে দিচ্ছি। একটি মন্দির যদি একটি শহরকে বদলে দিতে পারে, একটি মন্দির যদি একটি স্থানের অর্থনৈতিক ব্যবস্থাকে আমূল পাল্টে দিতে পারে, তাহলে একটি শিল্প থাকলে সেই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা কতটা ডেভেলপড হতো, একটি শিল্প থাকলে সেখানকার মানুষের কর্মসংস্থানের কতটা সুবিধে হতো, একটি শিল্প থাকলে সেই রাজ্যের অর্থনৈতিক অবস্থাটাই বা কতটা সামনের দিকে এগিয়ে যেত, সেটা অনুমান করা যায়। আর অনুমান করে এটা বলা যায় যে আজ যে সিঙ্গুর অন্ধকারে ঢেকে রয়েছে, যে সিঙ্গুর ধুয়ে প্রায় শেষ হয়ে যাওয়া একটি আন্তর্জাতিক সংস্থা টাটার কারখানা ভেঙে চুরে চুরমার করে তাদেরকে তুলে নিয়ে যেয়ে অন্য জায়গায় কারখানা করতে হয়েছিল, সেই ক্ষতি কোনো রাজনৈতিক দলের ক্ষতি নয়, কোনো রাজনৈতিক দলের নেতার কিংবা নেত্রীর ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে আপনার, আমার আর আমার আপনার বাংলার। যারা বাংলার বিজ্ঞাপন করে তাদের কিছু ক্ষতি হয়নি, তারা বাংলাকে বেচে খাওয়ার চেষ্টা করে। যারা বাংলার আম জনতা, সিঙ্গুরের আম জনতা, তাদের ক্ষতিটা হয়েছে এবং তারা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যদি আজকে সেখানে সিঙ্গুরের কারখানাটা থাকতো, তাহলে বুঝতে পারছেন একটা মন্দিরকে কেন্দ্র করে যদি এই চিত্র হতে পারে, তাহলে একটা কারখানাকে চিত্র করে সিঙ্গুরের কি চিত্রটা হতো। একটা মন্দিরকে কেন্দ্র করে যদি সেখানকার হোটেল ব্যবসা করে উঠতে পারে, একটা অত বড় অটোমোবাইল সেক্টর কারখানাকে কেন্দ্র করে কি হতে পারত। একটা মন্দিরকে কেন্দ্র করে যদি প্রচুর সংখ্যক ব্যবসায়ী, ছোট 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 ব্যবসায়ী তাদের জীবন জীবিকা করে তুলতে পারে, তাহলে কারখানার পার্শ্ববর্তী অঞ্চলটা কিভাবে তৈরি হতো। এবার ভাববেন। এটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? দাদা নমস্কার, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, বলুন কে বলছেন? আমি দীপক বলছি। বলুন। তো দাদা, একটা মন্দিরকে নিয়ে শুধু নয়, আমাদের দেশ বিদেশের বাইরেও চলে গেল আজকে এই আমাদের এই মন্দিরটা।
সমস্ত দেশ বিদেশের লোকও আমাদের এই মন্দিরে আসবে, আমাদের দেশে আসবে। এরই নাম হলো নরেন্দ্র মোদী। মোদীর 56 ইঞ্চি, সেটা আজকে আমরা আরো একবার প্রমাণ করলো সারা দেশবাসীর কাছে যে সত্যি মোদীর 56 ইঞ্চি। আর একটা কথা বলি, আমাদের আজকের গর্বের দিন, আমরা সারা ভারতবর্ষ আজকের আমরা একটা আনন্দের নিয়ে উৎসবের মেজাতে মানলাম। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রীতি বার্তা দৌড়ে ভোট ভিক্ষে করতে যেতে হচ্ছে আজকের মসজিদে গৌরদুয়ারে। আমাদের লজ্জার লাগে এইরকম একটা মুখ্যমন্ত্রী আমরা আমাদের দেশ রাজ্যতে পেয়েছি। আমি কেন, আমরা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম কেউই চাই না এইরকম মুখ্যমন্ত্রী একটা আমাদের এই রাজ্যে থাকুক। আজকের নিজের দলকেও উনি আটকাতে পারলো না, কিন্তু উত্তর থেকে দক্ষিণ সমস্তটাই দিনে আজকের জয় শ্রীরাম নিয়ে আমরা সনাতন ধর্ম সব এক হয়ে গেছি। ওনার নিজের দলকেও উনি আটকাতে পারেনি, আর পারবেও না। বেশ, ধন্যবাদ দীপক, অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমি শুনছিলাম মন দিয়ে, কিন্তু আপনার কথার প্রেক্ষিতে আমি বলি, আপনি এই টোটাল বিষয়টির কৃতিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীকে দিচ্ছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী। অবশ্যই তার কৃতিত্ব আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু তারই একমাত্র কৃতিত্ব এটা আমি বলছি না। তার কারণ এই রাম মন্দির গড়ে ওঠার পেছনে, আজকের এই রাম মন্দির গড়ে ওঠার পেছনে একটা সুবিশাল সময় ধরে একটা বিরাট আন্দোলনের ইতিহাস রয়েছে। সেই আন্দোলনের সঙ্গে যুক্ত প্রত্যেকটি ব্যক্তির কৃতিত্ব রয়েছে আজকের এই মন্দির সফলতা পাওয়ার ক্ষেত্রে। এই মন্দির সফলতা পাওয়ার ক্ষেত্রে এলকে আদবানির যথেষ্ট ভূমিকা রয়েছে। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে মুরলী মনোহর যোশীর যথেষ্ট ভূমিকা রয়েছে। এই মন্দির গড়ে ওঠার ক্ষেত্রে সেদিনের সেই সমস্ত কর সেবকদের একটা ভূমিকা রয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। টেলিফোন, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে পিনাকি সেনগুপ্ত বলছি। বলুন পিনাকি দা। হ্যাঁ, বলছি যে আজকে একটা ভালো হেডিং দিয়েছেন, যেটা মানে সনাতনের ধার্মিক একটা হেডিং দিয়েছেন, আমার খুব ভালো লাগছে। আর সনাতনের জয়, শাসকের ভয়। আচ্ছা, যেখানে আপনার সনাতনের জয়, তো অবশ্যই এটা আমাদের টোটাল মানে ভারতবাসীর নাগরিকদের জয়, আমাদের হিন্দু ধর্মের জয়। কারণ এটা আজকে যে সমস্ত আবেগ, সমস্ত চোখের জল, মানে সমস্ত একত্রিত, সমস্ত ভারতবর্ষকে একত্রিত করে দিয়েছে। আজকে হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, সবাই একসাথেই আছে। অনেক মুসলিমরা আছে যারা ওখানে গিয়ে তারা রাম সেবা হচ্ছেন, অনেক বিভিন্ন জাতির আছেন যে তারা ওখানে গিয়ে রামকে দর্শন করছেন। এটা হচ্ছে আমাদের শাসকের ভয়। বাড়িতে এত যেখানে ফ্লো করছে, সেখানে অ্যান্টি স্রোতের বিরুদ্ধে চলে যাচ্ছে একটা শাসক কি না কতগুলো সংকীর্ণ ভোট পাওয়ার জন্য। এটা ভোটের জন্য মানে নর্মদা খাতার মধ্যে রাখতে পারে। আর এই যে বলছে যে সংগঠিতটা কিসের সংগঠিতটা, এখানে কি কোনো রকম রাইট হওয়ার কথা ছিল? এখানে কোনো রকম দাঙ্গা হওয়ার কথা ছিল? এটা বুঝলাম না। একটা কথা, যে জাতি নিজের ধর্মকে, নিজের জাতকে ঘৃণা করে, তারা অন্য সম্প্রদায়ের লোকটা কিন্তু তাদেরকেও ঘৃণা করে। কারণ মির্জাফর বলেছিল আর লর্ড ক্লাইভকে যে আমার বাংলার তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি বাংলাটা দাও। তখন লর্ড ক্লাইভ বলেছিলেন যে তুমি নিজের জাতিকে নিজের দিকে ধ্বংস করতে পারো, তাহলে আমি তোমার কে? তুমি আমাদেরকেও ধ্বংস করতে পারো। আমরা তোমাদের শুধু একটা মোহর মাত্র। তাই সুতরাং, আর এই যে একটা কথা বলে আমি বলছি, খুব ইম্পর্টেন্ট কথা, এই যে মমতা বলে যে গরু দুধ দেয়, যে তার লাঠি সহ্য করতে হয়, এটা মুসলিম জাতিকে একটা বিশেষ সম্প্রদায়কে অপমান করা। না, আমি কোনো ধর্মের পরিপ্রেক্ষিতে আজকের দিনটিকে মাপতে চাইছি না। পিনাকিদা, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। একটি ছবিযুক্ত ফোন রয়েছে, আমি আগে সেটা দেখে নিই কে রয়েছেন, তারপরে আলোচনায় আসছি। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার ভাস্কর বাবু। হ্যাঁ, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন স্যার। বংশী ঘোষ বলছি। বলুন বলুন স্যার। ছবিটা তো টিভিতে দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? এই তো আমার ফোনে ছবিটা না, এখানে আপনাকে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে, মাথায় টুপি পরে আছেন, বলুন। হ্যাঁ, শীতটা তো আজকে তো ঐতিহাসিক দিন। হ্যাঁ, এটাতে আমরা গোটা ভারতবাসী সাক্ষী রইলাম। ঠিক। তবে একটা কথা, জয় শ্রীরাম ধ্বনি বললে অনেকেই রেগে যাচ্ছেন। জয় শ্রীরাম শুনলে অনেকে ভয় পাচ্ছে। সেখানে বলি ধর্ম যার যার, রাম সবার। তা ভারতবর্ষ সনাতন ধর্মে বিশ্বাসী, এই হিন্দুস্থান। এখানে ধর্ম, এখানে রাজা দশরথ ছিলেন
তা উনি তো প্রজারা এখানে বিভিন্ন ধরনের প্রজা ছিলেন সব। তো সেখানে সনাতন ধর্মটাই হচ্ছে বড়, এখানে হিন্দুস্থান। এখানে কেন বাংলাতে আজকে সংহতি দিবস পালিত হচ্ছে, যাত্রা হচ্ছে সংহতি যাত্রা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এখানে একটা ধর্মকে সুশ্রী দিয়ে উনি জাগিয়ে রাখছেন, তো এটা ওনার ঠিক নাই। এইটা কিছুদিন আগে গীতা পাঠ হয়ে গেল, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, ওখানেও ওনার ভূমিকা যা দেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর, এই ভূমিকাগুলো ঠিক না। বাংলার জনগণ মানে আমার মতে বলছি, আমার মতে একজন মুখ্যমন্ত্রী তিনি যখন সব ধর্মকে সমান চোখে দেখছেন, তাহলে গীতা পাঠে উনি গেলেন না কেন? এখানে রাম মন্দিরে উনি গেলেন না কেন? এটা একটা বিশেষ সম্প্রদায়ের দিকে দুধেলা গাই বলে তাদের তোষামোদি করে বেড়াচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। ভারতবর্ষের সনাতন ধর্মে বিশ্বাসী, এখানে এটা হিন্দুস্থান, এই সনাতনী সংস্কৃত ভারতবর্ষকে পথ দেখাবে। তাই বাংলা আজকে মানে বিরুদ্ধাচারণ করছে, ভারতবর্ষের যে মুখ সেইটার বিরুদ্ধে আজকে বাংলা অভিমুখ অন্যদিকে যাচ্ছে, এটা ঠিক নয়। আমরা গ্রাম বাংলায় বসে এটাকে সমর্থন করতে পারছি না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ বংশীবাবু। আমি আসবো আলোচনায়, এবং এই যে সংহতি যাত্রা নিয়ে কথা হচ্ছে, সেই সংহতি যাত্রার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে, কতটা প্রাসঙ্গিক আমরা সেটাও দেখব। তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। আপনার আমার জীবনের রকম ফেরের গল্প। ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। ছোট গল্পের ছোট ছবি। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একে। একেডি নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক।
ফিরে এলাম বিরতির পর। একটার পর একটা ফোন দাঁড়িয়ে রয়েছে। সংহতি যাত্রার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কে রয়েছেন টেলিফোনে একবার দেখে নিন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার ভাস্কর দা, মুর্শিদাবাদ থেকে প্রসেনজিৎ আচার্য বলছি। বলুন প্রসেনজিৎ বাবু। হ্যাঁ, আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হলো এবং সনাতন ধর্মের একজন মানুষ হিসাবে খুশি হয়েছি প্রচন্ড, এবং মোদী এটা প্রতিষ্ঠা করলেন, যাই হোক, এবং খুব ভালো লাগছে। তো আজকেই আবার মমতার সংহতি মানে পালন করতে হলো, সমস্ত জাতি ধর্ম নিয়ে মমতা বেরিয়ে করলো, মানে আজকেই আর করতে হলো, এটা আমার কাছে এটা কেমন লাগলো। তো একটা কথা হচ্ছে যে মমতা তো কখনো মানে হিন্দু ধর্মের প্রতি মানে সবসময় রাজনীতি করে এসছে। তিনি দুধেল গায়ে মুসলিম ধর্ম ওই ভোটের জন্য মুসলিমদের নিয়ে একটা তোষণ করে, সেটা যা মুখে বলেছে, যেটা বাম আমলেও কোনো মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়নি। সেটা একটা কথা বলবো যে মোদীর কাছে আমাদের একটা প্রত্যাশা, এটা খুব ভালো জিনিস রাম মন্দির হলো, কিন্তু প্রত্যাশা যে মানুষের যে গরিব মধ্যবিত্ত মানুষের যেন তিনি আরেকটু দেখেন, এবং যেসব দুর্নীতি হচ্ছে বাংলায়, নেতা মন্ত্রীরা দুর্নীতি করছে, সেইটা কিন্তু বন্ধ করতে হবে মোদীর কাছে। এটা কিন্তু বিরাট প্রত্যাশা, কারণ যেভাবে মানুষের টাকা লুণ্ঠন হয়েছে, যেভাবে মানুষকে মানে সমস্ত টাকা লুট করে নিজেরা পকেটে ভরেছে, সেক্ষেত্রে মোদীর উপর আমরা আস্থা রাখছি যে সেই টাকাগুলো যেন উদ্ধার হয়। আর আগামী দিনে যেন মোদী এই কাজটা করে, তাহলে অন্তত আমরা খুব খুশি হব। 56 ইঞ্চি থেকে 112 ইঞ্চি বলবো, কারণ আমরা দুর্নীতি কখনই পছন্দ করি না। আপনি বলছিলেন না সিঙ্গুরের কারখানা সেই সময় মমতা এমন করে দিয়েছিল, মানে মানুষ মমতা ছাড়া আর কাউকে চোখে দেখতে পারেনি, কিন্তু সেই মমতাই যখন ক্ষমতায় এলো এক একটি করে পরপর দুর্নীতি করে চলেছে। বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, সমস্ত হচ্ছে, এইগুলো মানে সহ্য করা যায় না। যাই হোক, আজকে আর কিছু বলার নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটি টেলিফোন, সম্ভবত ছবিযুক্ত ফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? শুভ সন্ধ্যা ভাস্কর বাবু। কে বলছেন? বিমল চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ। এ বাবা, আপনি আলোটার পেছন দিকে বসেছেন, যে কারণে মুখে আপনার আলো পড়ছে না। সুন্দর মুখটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো আজকে চারিদিকে আলোয় আলোকিত, আর আপনি অন্ধকারে থাকলে হবে? আলোতে আসুন। ব্লোয়ার চলছে তো, বেশ ব্লোয়ার চলছে, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা। মুর্শিদাবাদে প্রচন্ডই ঠান্ডা দাদা। বলুন, আপনি ক্যামেরাটার সামনে আসুন। আপনি ক্যামেরাটার সাইডে চলে গেছেন আপনার। হ্যাঁ, এই তো সুন্দর, বলুন। বলছি যে আজকে সনাতন ধর্মের জয়, শাসকের ভয় টপিকটা দিয়েছেন। যাই হোক, প্রভু রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, রাম আমাদের সকলের প্রভু। আমরা রাজনৈতিক মতাদর্শে যে কোনো মানে দিক থেকে আমরা দীক্ষিত হতে পারি, কিন্তু ধর্মটা আমাদের। কিন্তু অনেকেই রাজনীতির কথা তুলছেন, এখানে রাজনীতির যে অঙ্গনটা তৈরি হয়েছে ভাস্কর বাবু, সেটা বলছি। আজকে দেখুন, এই সুপ্রিম কোর্টের রায়টা কবে বেরিয়েছে, মন্দিরটা ঠিক কোন জায়গায় কোন টাইমের মধ্যে হলো, ঠিক ইলেকশনের 3 মাস আগে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ এ পলিটিক্স বলে আমি মনে করছি। নাম্বার 2, রামরাজ্য হবে, রামরাজ্যের আশা আমরা সবাই করি। রাম ছিলেন প্রজাবৎসল, তার সেখানে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, সমস্ত শ্রেণীর মানুষ তারা থাকতে পারতেন পরমানন্দে। আগামী দিনে আমরা চাইবো যে রামরাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর যে আনন্দ আজকে সমগ্র ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গ সহ সমস্ত মানুষ আমরা নিলাম, লক্ষ লক্ষ প্রদীপের আলোয় আলোকিত হয়ে যে ভারতবর্ষের রূপ আমরা দেখলাম আজকে, সত্যিই বলছি অভিভূত। কিন্তু এই রামরাজ্য তৈরির পরে আমাদের সেই রামরাজ্যের মতো সুখ শান্তিটুকু অন্তত পক্ষে পাবো কি, ভবিষ্যৎ বলবে। লাস্ট আর একটা কথা আপনাকে বলে রাখি ভাস্কর বাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না, কথা হচ্ছে আমার বক্তব্যের পরে এমন বেশ কিছু কলার আছে, কোন এক সেনগুপ্ত সেদিন আমাকে আমার বক্তব্যের সারমেয় উল্লেখ করেছেন। এগুলো অন্তত পক্ষে আপনাদের মতো অ্যাঙ্কারদের অন্তত পক্ষে। আমি ছিলাম না স্যার,
আমি ছিলাম না, আমার ক্ষেত্রে না না আমি ছিলাম কি সেদিনকে বিমল বাবু আপনি আমাকে বলুন ব্যাস। আমি যদি থাকি আপনি না 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 আমি আপনাকে বলি, আমি যদি থাকি আমার অনুষ্ঠানে এরকম যদি ঘটনা হয় ডেফিনেটলি আমাকে বলবেন, আমি শুনবো। একদম একদম একদম। ব্যাপারটা হচ্ছে কি এরকম ধরনের ব্যাপারটা যারা অন্ততপক্ষে আমার বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন নাও পারেন ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে সেই সমস্ত নন্দন বরাহদের বলছি কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন। এই রে আপনিও তো একই ভুল করছেন, তারা যদি ভুল করে থাকেন আপনিও তো তাদেরকে বলে একই ভুল করলেন। আমি সেটাও যদি হয়ে থাকে ওটাকেও সমর্থন করছি না, আপনাকেও সমর্থন করছি না, দুটোই অসাংবিধানিক বিষয়। আমি এই দুটোকে যদি আমাদের আজ সারাদিনটা একটি পার্লামেন্টারি বিষয় হয় তাহলে পার্লামেন্টারিতে সব কিছু কথাই লিপিবদ্ধ থাকে, রেকর্ড করা হয়, আর কিছু কথাকে রেকর্ডের বাইরে রাখা হয়। আপনাদের কথাকে বা আপনার কথাকে আমি আজকে অন্তত এই শেষ পার্টটাকে রেকর্ডের বাইরে রাখছি, রেকর্ডে নথিভুক্ত করছি না। বেশ, এবার আসি আপনার বক্তব্যে বিমলবাবু। আপনি বললেন যে আপনি এই গোটা পরিকল্পনাটার মধ্যে রাজনীতি দেখছেন। দেখতেই পারেন, আপত্তি কিছু নেই, কারণ এই গোটা বিষয়টার মধ্যে যদি আমি বলি না কোনো রাজনীতি নেই তাহলে বোধহয় সঠিক বলা হবে না। তার কারণ আমি কতগুলো নাম একটু আগেই উচ্চারণ করেছি। এই গোটা রাম মন্দির হওয়ার ক্ষেত্রে একজন কলার এসে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন বা তার অবদানের কথা বলেছিলেন। আমি আর উত্তরে বলেছিলাম যে শুধু নরেন্দ্র দামোদর দাস মোদী নন, এই রাম মন্দির আজকে এইখানটায় আসার পেছনে অনেক মানুষের, প্রচুর মানুষের, কয়েক শতাধিক কেন সহস্রাধিক মানুষের অবদান রয়েছে। তার মধ্যে একটি দুটি নাম আমি বলার চেষ্টা করেছিলাম এবং তারা প্রত্যেকেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। ফলে একেবারেই যে রাজনীতি নেই তা কিন্তু নয়, কিন্তু তথাপি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক মন্তব্য কিন্তু সরাসরি বেরিয়ে আসেনি। এটা যেমন ঠিক উল্টো দিকে বিমলবাবু আপনাকে এটাও বলতে হবে, আপনি বলছেন যে আপনি আশা করবেন আপনি রাম রাজ্যের মতন সুখ সমৃদ্ধি ফুলে উঠবে। উত্তরপ্রদেশে অলরেডি রামরাজ্যের মতন সমৃদ্ধি ফুটে উঠছে স্যার। যোগীর আমলে সেখানে অনেক কিছু এমন পরিবর্তিত হয়েছে যেটা ওখানকার মানুষ কখনো ভাবতেও পারেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই একটি মন্দির স্থাপনের ফলে গোটা অযোধ্যা নগরীর চেহারা বদলে গেছে অলরেডি এবং আগামী দিনে আরও বদলানো শুরু করবে। কিন্তু আপনি তো রয়েছেন বাংলায়, সেখানে থেকে ওই রামরাজ্য অযোধ্যার ফলটা কি করে ভোগ করবেন? কারণ আপনি যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যের সব ফলই তো পোকায় খেয়ে গেছে মশাই। ফল টক হলেও তাও না একটু নুন টুন দিয়ে খেয়ে নেওয়া যায়, কিন্তু এ ফল টক নয়, এ ফল পোকায় খেয়ে গেছে। একটি ফল আপনি দেখান যে ফলটি অত্যন্ত ভালো বা অন্তত টক। শিল্প যাকে কেন্দ্র করে আমি একটু আগেই বলছিলাম একটা জায়গায় পৌঁছানো যেত, এই রাজ্যকে নিয়ে যাওয়া যেত, সেই শিল্পের দরজায় অন্ধকার নেমে এসেছে। সেই সূর্য যে অস্ত গেছে আর কবে উদিত হবে, আদৌ উদিত হবে কিনা সন্দেহ আছে। তার কারণ আপনি যে সে কোম্পানিকে তাড়াননি এই রাজ্য থেকে। আপনি বলবেন সেই কোম্পানির অন্য সেক্টর তো কাজ করছে, ডেফিনেটলি করছে, তাদের ব্যবসা তাদের করতে হবে, তারা করছে। কিন্তু তারা যেটা নিয়ে গেছে এখান থেকে, তারা প্রথমত কোম্পানি শুধু নিয়ে গেছে তা নয়, তার পাশাপাশি যে অভিজ্ঞতাটা নিয়ে গেছে তার খেসারত কত যুগ পর্যন্ত বাংলাকে দিতে হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তার কারণ ওটা আতিপাতি কোনো সংস্থা নয়। টাটা, যে টাটাকে কেন্দ্র করে এক নয় একাধিক কোম্পানি গুজরাটের সানন্দে বাসা বেঁধেছে টাটা বাসা বাঁধার পর। হয়তোবা এই সিঙ্গুরেই বাসা বাঁধত ফোর্ড, এই সিঙ্গুরেই বাসা বাঁধত আরও অন্য কোম্পানিগুলো। টাটাকে দেখা দেখি হয়নি, হতে দেওয়া হয়নি। অন্ধকার, শ্মশানের অন্ধকার নেমে এসছে। আপনি কি রামরাজ্যের ফসল পাবেন? আর আপনি রাজনীতির কথা বলছেন, যেটা বাংলায় হলো সেটা রাজনীতি নয়, সেটা কি প্রকারের রাজনীতি? আচ্ছা বলুন তো, বাংলায় কোথাও অসংহতি মানে বিভেদের কোনো ছবি আপনি দেখেছেন?
তাহলে সংহতি যাত্রা কেন? যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে, পরিস্থিতি তৈরি হয়, আপনি সেখানে মাইকিং করছেন, পোস্টার দিচ্ছেন, শান্ত থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, মানা যায়, যুক্তি আছে। পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি বলছেন। বাংলায় কোথায় সংহতির উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে? মানে কোথায় বিভেদের পরিস্থিতি তৈরি হয়েছে? তৈরি হয়নি তো। সবাই তো আমরা একসঙ্গে আছি, দলবদ্ধভাবে আছি, কোথাও কোনো সমস্যা নেই তো। তাহলে হঠাৎ করে সংহতি যাত্রা কেন? এর দুটো কারণ হতে পারে। নয় আমাকে মনে করতে হবে যে বাংলায় সংহতির অভাব তৈরি হয়েছে, বাংলায় সংহতির অভাব তৈরি হওয়ার কারণে এই সংহতির মিছিল তৈরি করতে হলো, তাই কি? আর না হলে এটা দ্বিতীয় প্রশ্ন উঠে আসছে, যদি সংহতি না তৈরি হয় তাহলে যে মিছিল করা হলো সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। কোনটা সঠিক? টেলিফোন, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, শুনছিলাম। হ্যালো, নমস্কার, ভাস্কর দা। হ্যাঁ, কে বলছেন? এখান থেকে বলুন। আপনি যে কথাগুলো এখন বললেন একদম সত্যি। সকালেও একটা অনুষ্ঠানে সব তনুশ্রী বললেন, আমি একদম আপনার সমস্ত কথাকে সমর্থন করি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা মন্দির স্থাপন করলেন, অযোধ্যার অনেক উন্নতি হবে, একটা পর্যটন শিল্প বাড়বে, বহু মানুষের রুজি-রোজগার হবে। কিন্তু পশ্চিমবঙ্গে কি হচ্ছে বলুন তো? আর পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করবো যে একটু এখানে একটুখানি কিছু করুন, যাতে মানুষের যে তো সমস্ত মানে কলকারখানা বন্ধ, শিক্ষকরা দিনের পর দিন পথে বসে আছে চাকরির জন্য, একটা কিছু করুন যাতে পশ্চিমবঙ্গের উন্নতি হয়। উড়িষ্যা সরকার তো বেশ। ভট্টাচার্যবাবু, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি, থামাচ্ছি। আপনি যে প্রশ্নের উত্তরগুলো চাইছেন আমি একটু ছোট্ট করে দেওয়ার চেষ্টা করি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য কোথায় রেখেছেন, সেই বক্তব্য সংহতি মিছিল করছেন, সংহতি যাত্রা। তিনি হাজরা মোড় থেকে শুরু করছেন, কালীঘাট থেকে শুরু করছেন, গুরুদুয়ারায় যাচ্ছেন, চার্চে যাচ্ছেন, মাজারে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, এসে সভাটা কোথায় করছেন? পার্ক সার্কাসে। মাইন্ড ইট, পার্ক সার্কাসে তিনি সভাটা করছেন। বেশ, সেখানে তিনি সভাকালীন এ কথাও বলছেন যে ভোট আসলেই ধর্মের সুড়সুড়ি দেওয়া হয়, বাংলাকেই এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শেষ লাইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভট্টাচার্যবাবু, আপনি যে কথাটি বললেন যে বাংলার কি হবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইন কোট করেই বলবো যে এক্ষেত্রে বাংলার মানুষকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। টেলিফোন, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি বিপ্লব মুখোপাধ্যায়। আচ্ছা, ছবিযুক্ত ফোন। বিপ্লব বাবু বলুন। পশ্চিম বর্ধমান ঠাকুরপুকুরের বাসিন্দা। আচ্ছা, বলুন বলুন। আজকে আপনাদের শুভকামনা চ্যানেলকে জানাই। বলুন। আর সকাল থেকেই আমি ডিউটিতেই ছিলাম। আমি হেলথ অ্যান্ড স্যানিটারিতে চাকরি করি। আচ্ছা, আজকে আমাদের ওই রামনবমীর জন্য যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রোড ঘাট আমরা করেছি, বুঝলেন? আচ্ছা আচ্ছা, আমি পলিটিক্সের ব্যাপারে যাচ্ছি না, কি যে এটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এই নিয়ে যে মন্দির স্থাপন করেছে, এতে মানুষের প্রত্যেকটা মানুষের এবং আমি যেটা বলতে চাইছি, আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই মন্দির, মসজিদ বলুন, চার্চ বলুন, সেখানে যে সমস্ত থাকে বা তারা আসে নানা জায়গা থেকে, তাদের যদি এই যে ট্রাস্টের মাধ্যমে যে সমস্ত দান দেওয়া হয়, সেখান থেকে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রতিনিয়ত প্রতিদিন করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আমি বলি কেউ অবজ্ঞা থাকবে না রামকে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা মানুষের চাকরির দরকার, এর জন্য শিল্প কলকারখানার প্রয়োজন। এই সমস্ত সরকারকে করতেই হবে।
সাধারণ মানুষের চাহিদা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, এগুলো দরকার। শান্তি, বেশ বেশ বুঝতে পেরেছি। ধন্যবাদ বিপ্লব বাবু, আপনি ফোন করেছেন আমাদের এতক্ষণ ধরে আপনি বললেন, ধন্যবাদ আপনাকে। পরবর্তী আরেকটি কলার রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার দাদা। নমস্কার, চন্দন সাধুকা কৃষ্ণনগর থেকে বলছি। বলুন চন্দন বাবু। কৃষ্ণনগরে বসে আছি, আর আজকে রাম মন্দির বা রামলালার প্রতিষ্ঠা হলো অযোধ্যায়, উত্তরপ্রদেশ, তাই তো? কৃষ্ণনগরে বসে কিন্তু আনন্দ পাচ্ছি খুব। যে কোথাও একটা মানে হিন্দুত্বের জয় বলি বা আমাদের ভারতবর্ষের জয় বলি, সে যে মানুষটা সেটাকে স্থাপন করুক, সারা ভারতের কৃতিত্ব এটা অবশ্যই। এবার হচ্ছে বিষয়, আমার মাঝে মধ্যে মনে হচ্ছে ভাগ্যে অযোধ্যাটা পশ্চিমবঙ্গে হয়নি, তাহলে বোধহয় এই সাফল্যটা আসতো না। কারণ আমাদের পশ্চিমবঙ্গের যিনি আছেন কর্মকর্তা যেভাবে এটার বিরোধিতা করেছেন প্রথম থেকে। আমি দু একটা প্রশ্ন আজকে তুলে ধরছি আপনার কাছে। রাম হচ্ছে ভারতবর্ষের ভগবান, রাম কোনো রাজনৈতিক দলের নয়, একদম সত্যি কথা এটা। রামের স্লোগানকে রাজনৈতিক করে ফেলেছিল আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পথে ঘাটে জয় শ্রীরাম শব্দটাকে গালাগাল তিনি বানিয়েছেন। আর জয় শ্রীরাম যখন বলছে, যদি রিপ্লাই করতো মমতা বন্দ্যোপাধ্যায় যে হ্যাঁ জয় শ্রীরাম, তাহলে আজকে পশ্চিমবঙ্গের জায়গায় যেত না। জয় শ্রীরাম বলছে, মমতা গার্জেন বলছে আমি গালাগাল দিয়া, কিরকম মাথায় আসে বুঝে পায় না। আজকে সারা ভারতবর্ষ একদিকে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উল্টো দিকে ছিল। আর শেষ করে আপনাকে আর একটা কথা বলে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তো অবশ্যই ভারতের মধ্যে। আপনি একটা জিনিস দেখুন, মানে সাম্প্রদায়িক যে সুশ্রুতি বলুক বা যেটাই বলুক, সেটা কি করে আসে। আজকে ওখানে আমি দেখেছি খবরে কিছু কিছু আপনার মূর্তি হয়েছে, সেগুলো মুসলিম কারিগর বানিয়েছে। আমাদের যেখানে বাড়ি ঘর হয়, মন্দির হয় হিন্দুদের, সেখানে মুসলিমরা এসে বানায়। আমরা ঠাকুরের সাজের কাজ করি, সেই সাজের কারিগর আছে অনেক মুসলিম করে। তাহলে কোথায় সাম্প্রদায়িক দাঙ্গার জায়গা আসে? আমাদের তো ভারতবর্ষ সম্প্রীতি রয়েছে, সব জায়গায় মিলন উৎসব। আজকে সারা রাজ্যে সবাই গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানি উনি একটা সংহতি মিছিল করেছে পশ্চিমবঙ্গে, তাহলে উনি বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গে কোথায় একটু গোলমাল আছে বোধহয়। নমস্কার, ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ চন্দনবাবু। আপনার কথার খেই ধরে আমি একটু ইনক্লুড করে রাখি যে আমরা জানি যে এটাও যে এই রাম মন্দির উৎস্থাপন হওয়ার ক্ষেত্রে এটি দীর্ঘ আইনি লড়াই চলেছে, এবং এই আইনি লড়াইটি চলেছে দুটো ধর্মীয় সংস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে। একটি অবশ্য সনাতন অর্থাৎ হিন্দু ধর্মের পক্ষ ছিল, অন্যটি অবশ্যই মুসলিম ধর্মাবলম্বীদের একটি পক্ষ ছিল। কি মজার বিষয়, কি অদ্ভুত বিষয়, আর কি রামের মাহাত্ম্য যে আজকে রাম মন্দির এই উদ্বোধনের অনুষ্ঠানের দিন যারা অতিথিরা উপস্থিত ছিলেন, সেই অতিথির মধ্যে তিনিও উপস্থিত ছিলেন যিনি এতদিন পর্যন্ত এই রাম মন্দিরের বিরোধিতা করে আইনি লড়াই লড়ে গিয়েছেন, অর্থাৎ সেই মুসলিম সংগঠনের সঙ্গে যুক্ত প্রধান ব্যক্তিটি। তিনিও আজ স্বতঃস্ফূর্তভাবে রাম মন্দির উদ্বোধনের কর্মযজ্ঞে যুক্ত হয়েছিলেন। এইটা ভারতবর্ষ। নমস্কার, এটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? জয় শ্রীরাম। হ্যাঁ বলুন। জয় শ্রীরাম। আমি কেষ্টগোপাল চট্টোপাধ্যায় মেথুয়াডহরি নদিয়া থেকে বলছি। আচ্ছা বলুন। আজকে একটা মানে 496 বছরের দীর্ঘ মানে ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তার থেকে একটা জায়গায় আসলো, সংহতির জায়গায় আসলো, খুবই ভালো লাগলো। আমরাও করেছি, আমার মতো আমি নিজে দাঁড়িয়ে থেকে মৎস্য টচ্ছপ করেছি, মানুষজনকে খাওয়া দাওয়া ব্যবস্থা করেছি, সবকিছুই হয়েছে। আজকে সবই ঠিক আছে, কোনো জায়গাতে কোনো সম্প্রদায় নাই। সত্যি কথা বলতে কি, আমার বুথে যে মৎস্য হয়েছে, আমাদের মুসলিম ভাইরা, আমাদের যারা এই ভোটের ভোটার এই বুথের, তারাও এসেছিল, তারাও কিন্তু করেছিল, কোন রকমের কোনো সমস্যা ঘটেনি, বা তারা মানে খুবই আমাদের হেল্প করেছে। বলেছে যদি কিছু লাগে আমরা দেব। এখন কথা হচ্ছে আজকে যে সংহতি মিছিল, এইটা যে আমাদের মুখ্যমন্ত্রী করলে, এটা আমাদের খুব পীড়া দিল। উনি যদি ওখানে যেতেন তাহলে পরে কিন্তু একটা ভালো আমাদের কিন্তু ভালো হতো। এখন কথা হচ্ছে উনি সেটাকে কি বুঝাইতে গেল, পশ্চিম বাংলাটাকে কি মানে এটা কি দুটো ভাগে ভাগ করতে চেষ্টা করলো, না সংহতির অভাব যদি হয় তাহলে ওনার ব্যর্থতা, ওনার প্রশাসন সে এটা করতে পারতো না, যদি কোনো একটা দাঙ্গার থাকতো তাহলে ওনার ব্যর্থতা। এই জিনিসগুলো কিন্তু খুব একটা আমাদের কাছে ভালো লাগলো না। মুখ্যমন্ত্রী আমাদের মানে এটা আমাদের নিরাশ করলো।
বেশ, শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের অনুষ্ঠানের শেষ টানতে হবে, তাই আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনার বক্তব্য আমি শুনলাম, এবং শুধু আপনার নয়, আমরা আপনাদের একাধিক মানুষের বক্তব্য শুনলাম। খুব স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের ইতিহাসের পাতায় অবশ্যই লেখা থাকবে। একটি ইনফরমেশন আমার কাছে এসে পৌঁছেছে, তার সত্যতা যদিও বিচারের জায়গায় রয়েছে, তবে সেই বিষয়টি হচ্ছে যে মন্দিরটি প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি টাইম ক্যাপসুল, যাকে বেশ কয়েক ফুট নিচে এই মন্দিরে দিয়ে দেওয়া হয়েছে। কেন দিয়ে দেওয়া হয়েছে? যে আজ থেকে হয়তো 2000 বছর পর কোনো মহাজাগতিক শক্তির ফলে হয়তো পৃথিবী ধ্বংস হলো, কিংবা এই পরিস্থিতি থাকলো না, বদলে গেল সব কিছু, তখন এই ক্যাপসুলটি উদ্ধার হলে এটি জানা যাবে যে এখানেই রাম মন্দির স্থাপিত হয়েছিল, এবং সেটা আজকের দিনে হয়েছিল। ফলে আজকের দিনের গুরুত্বটা 2000 বছর পরেও যে থেকে যাচ্ছে, সেটা কিন্তু বলাই যায়। আজকে বিদায় নেব, ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।